আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেক বেশি দিন পর আসলে ক্লাস আপলোড দেওয়া, সত্যি বলতে আপুর পরীক্ষার ডেট দিছে। একটা প্রেশারের মধ্যে যাচ্ছি, হলে উঠেছি অ্যান্ড হচ্ছে বুঝতে পারতেছো প্রথম কয়েকদিন আসলে একটা নিউ জার্নি বা নিউ লাইফের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। যার কারণে আসলে আমি রুম গুছাবো নাকি ক্লাস রেকর্ড করব নাকি এটা করব, এখনো আসলে ওয়াইফাইটা কানেকশন দিতে পারি নাই। বাট দেখি, মানে রিডিং রুম থেকে যতটুকু পারি ততটুকু, বা ডিপার্টমেন্টের ওয়াইফাই দিয়ে তোমাদের ক্লাস যতটুকু পারে আপলোড করব। একটা জিনিস চিন্তা করলাম যে আসলে একদম ক্লাস না দিলে এটা এক প্রকার আমারও জড়তা চলে আসবে, তোমাদেরও একটা জড়তা চলে আসবে। তো 50টা হোক 20টা হোক যতটুকু পারি আসলে এমসিকিউ গুলো একটু সলভ করে দিই ফিজিক্স সেকেন্ড পেপারের। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের পরীক্ষা, কৃষি পরীক্ষার মেবি অক্টোবরে হতে পারে। তো মোটামুটি 12-14 দিন সময় আছে, 14-15 দিন যতদিনই থাকুক। একটু যা পারো না তার উপর বেশি ফোকাস দাও, হ্যাঁ বারবার বলতেছি, যেটা পারো না সেটার উপর ফোকাস দাও। অ্যান্ড এটাই বলবো যে পরিশ্রমের উপর কথা নাই। অনেকে বলে না ওস্তাদের মা শেষ রাতে, এখন হচ্ছে তোমাদের আসলে কৃষি পরীক্ষার আগে শেষ রাতে চলতেছে বলতে গেলে, মানে লম্বা একটা শেষ রাত, কখন শেষ সেটা কেউ জানে না, ওই টাইপসের আর কি। তো একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে, আর হচ্ছে একটু বুঝে বুঝে পড়া আর কি। যাই হোক, তোমাদেরকে অনেক জ্ঞান টিয়ান দিই কিন্তু নিজের পড়াশোনার বেলায় আসলে মানে একদম ডাউনফল খাচ্ছি যাকে বলে। সিটির একটার পর একটা মার্কস দেয় আর আমি একটার পর একটা ধাক্কা খাই। আচ্ছা, এইসব বাদ দাও, পড়াশোনায় আসি একটু। তাপগতিবিদ্যা, আচ্ছা আমি তোমাদেরকে বারবার এটা বলতেছিলাম যে ফিজিক্সে আসলে 4টা অপশনাল অ্যানালাইসিস থেকেও একটা জিনিস মাথায় রাখবা যে মানে প্রথম অপশনটা ক নাম্বারকে উত্তর দাগার আগে দুইবার একটু চিন্তা করবা, কারণ হচ্ছে টিচাররা একটু ট্রিক খেলে যে ককেই সবাই উত্তর মনে করা, কিন্তু এটা আসলে হয় না। ম্যাক্সিমাম টাইমে দেখছি যে খ বা গ ঘ এগুলাই কেন জানি উত্তর হয়। তো আমি অ্যাকচুয়ালি ক উত্তর দাগার আগে কোনো এমসিকিউ দুইবার চেক দিতাম যে আসলে এটা ক উত্তর হবে কিনা। তো এই আর কি। আর হচ্ছে যে শুরু করা যাক, দেখি কতদিনে হচ্ছে আসলে 9টা অধ্যায়গুলো শেষ করতে পারি। নিজেরা আসলে সেমিস্টার ফাইনালের ডেট দিয়েছে, তো টিচার আমারগুলোরও তো আমার উপর অনেক এক্সপেকটেশন আছে, তাই না? ধরো ওনারাও চাই যে ওনাদের স্টুডেন্টরাও ভালো করুক। এমন তো না যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এটাই আমার একটা পরিচয়, আমার তো আরো অনেকগুলোই পরিচয় আছে, স্টুডেন্ট, আরো কত শত পরিচয় আছে। আচ্ছা, তো আপুর জন্য একটু দোয়া করিও। এখন হচ্ছে আমরা একটু পড়াশোনা শুরু করবো, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিভিন্ন স্কেলে তাপমাত্রার মধ্যে রূপান্তর, আচ্ছা তাপমাত্রা, তাপ এগুলোর কনসেপ্ট নিয়ে একটু ক্লিয়ার হচ্ছে ধারণা থাকতে হবে। কিছু জিনিস একদম বাচ্চা কাল থেকে পড়া, 40 ডিগ্রি সেলসিয়াস, -44 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সমান। মাথায় রাখবো মাইনাস, কিন্তু প্লাস না মাইনাস। তারপর 574.25 ডিগ্রি ফারেনহাইট আর 574.25 কেলভিনে হচ্ছে যে কি এবং কোনো তাপমাত্রা সেলসিয়াস কেলভিন হচ্ছে কি এক্স হয় না। তো আমি মাথায় রাখতাম কেসি দিয়ে, কেলভিন আর সেলসিয়াস হচ্ছে কোনো তাপমাত্রায় মানে সেম হয় না আর কি। তো এবার আসি প্রশ্নগুলোতে। আর এগুলো তো জানোই যে নির্দিষ্ট তাপমাত্রা থেকে নিম্নটা বিয়োগ, সবসময় মাথায় রাখবা নিম্নটা হচ্ছে আমরা বিয়োগ করব। ফার্স্টে তোমার নির্দিষ্ট তাপমাত্রা থেকে যেটা দেওয়া থাকবে ওটা থেকে বিয়োগ করবে, এরপর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা সেটা থেকে বিয়োগ। তার মানে সবসময় মাথায় রাখবা কি নিম্নটা থেকে হচ্ছে সবসময় আমরা মানে নিম্নটাকে হচ্ছে আমরা বিয়োগ করব। এই হচ্ছে কথা। আচ্ছা, 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নামানো হলো ফারেনহাইট স্কেলে পরিবর্তন। তো আমরা মাথায় রাখবো যে ওই ফারেনহাইটে যেটা ছিল ওটা 9 ভাগ করে চেঞ্জ হয় আর কি। তো ডেল সি বাই 5 আর এদিকে ডেল এফ এর জন্য 9। তো জাস্ট ক্যালকুলেশন করে 117। আচ্ছা, আমি জিনিসটা একটু তোমাদেরকে সোজা করি, আমি একটু ক্যালকুলেশনটা তোমাদের সোজা করি। দেখো 100 থেকে 30 গেলে কত, 70, এখানে তোমার 35 আছে, তার মানে হচ্ছে এখানে 65। তো 65কে 5 দিয়ে, তো 5 10 হচ্ছে তোমার 50, 5 12 হচ্ছে 60, 13 হচ্ছে 5 13 হচ্ছে 65। তো 13কে তোমার 9 দিয়ে গুণ। তো 13কে যদি আমরা 10 মানে 9কে যদি আমরা 10 দিয়ে গুণ করি 90। তাহলে 13 করলে আর একটু বেশি 100 সামথিং প্লাস, তো কাছাকাছি মান যেটা, তাহলে এই দুটো তো ফার্স্ট উত্তর হবে না, 117 অথবা 122 থেকে। তো যেহেতু আমরা 13কে 9 দিয়ে গুণ করতেছি, 3 9 27 আসে, তাহলে 117, এটাই উত্তর। দেখছো, এভাবে হচ্ছে ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে। পড়াশোনা তাপমাত্রায় তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত, এটা তোমার 574 সামথিং মান হয়, হ্যাঁ 5 না -45 9.5 সামথিং। ক্যালকুলেশন করতে হবে f-32/9 আর এদিকে k -273/5 ক্যালকুলেশন করে নিবা, দেন হচ্ছে 459.4 ডিগ্রি ফারেনহাইট আসবে। আচ্ছা, একটি একটু ত্রুটিপূর্ণ তাপ থার্মোমিটারে 574.25 যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে ফারেনহাইট আর কেলভিন আছে তোমার সেম স্কেল হয় সেটা। আচ্ছা, আর এখানে পরম শূন্য তাপমাত্রা বলে দিছে, কিন্তু তার জন্য হচ্ছে একটু ক্যালকুলেশন করে করা লাগবে আর কি। একটি ত্রুটিপূর্ণ তাপ থার্মোমিটারে বরফ বিন্দু 5 ডিগ্রি আর স্টিম বিন্দু হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপ থার্মোমিটারে যখন তোমার 52 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত। আচ্ছা, জিনিসটা বুঝো, আমরা হচ্ছে যে কি বলছি সবসময় একটা নির্দিষ্ট পার্ট থেকে নিম্নটা বিয়োগ, হ্যাঁ। তো আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা মানে আমরা ক্যালকুলেট করার জন্য হচ্ছে আমরা
তোমার ফারেনহাইট আর সেলসিয়াসের ইয়াটা করতেছে। F-32 ওইটা হচ্ছে তোমার পানির যেটা, তারপর 212 - 32 কেলভিন তাপমাত্রা যেটা আর কি। 52 - 5 নিম্নটা সবসময় বিয়োগ, 52 থেকে 5 বিয়োগ, 99 থেকে 5 বিয়োগ, তারপর ফারেনহাইটের মান তোমার 122 ডিগ্রি আসবে। এখানে আমাদের সবগুলো কি সেলসিয়াসে দিছে না, তো আমরা সূত্রটা কি জানি, F-32 ওই যে সূত্রটা ওইটাই। আচ্ছা, একটি রোদ থার্মোমিটারের রোধ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 ওহম আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 20 ওহম। থার্মোমিটার একটি চুল্লিতে স্থাপন করলে 32 ওহম হয় চুল্লির তাপমাত্রা কত। আমরা আগে বলছি তোমার সবসময় কি নিম্নটা আমরা বিয়োগ করব। তো এখানে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি নিম্ন না, তাহলে 8 ওহমটা তোমার 32 থেকে 8 বিয়োগ, আবার 20 থেকে হচ্ছে 8 বিয়োগ, ঊর্ধ্ব থেকে আবার হচ্ছে কি তোমার ওটা আবার বিয়োগ করা লাগে। তো এরপর হচ্ছে থিটা মাইনাস 0, 100 মাইনাস 0। 100টা হচ্ছে কি তোমার, এখানে আমরা বলে দিচ্ছি যেহেতু ঊর্ধ্ব তাপমাত্রা, তো যেন 100 মাইনাস 0 দেন থিটা ইকুয়াল টু তোমার 200 ডিগ্রি আসে। আচ্ছা, তাপমাত্রা ফারেনহাইট দেখো, ফারেনহাইট বলছে যখন 574.25, যদি আমাদের সেলসিয়াস বলতো, কেলভিন আর সেলসিয়াস কখনো কিন্তু সেম হয় না, কেসি সেম হয় না, এটা মাথায় রাখিও। আচ্ছা, কোন স্কেলে সেলসিয়াস আর ফারেনহাইট, সেলসিয়াস ফারেনহাইট কখন -40 ডিগ্রি সেলসিয়াস, এগুলো একটু মুখস্থ রাখিও, এগুলো পরীক্ষার হলে করতে যাওয়াটা আসলে মানে বোকামি আর কি। আচ্ছা, উষ্ণতামিতিক ধর্ম সম্পন্ন বস্তুর উদাহরণ কৌশিক নল সংরক্ষিতবাদ, আর ঠিক আছে প্লাটিনামটা ঠিক আছে, তাপযোগের উপরে, হ্যাঁ তিনটাই হবে। তোমার মানে টেম্পারেচার কে আনা নেওয়া করতে পারে এরকম আর কি অনেকটা। তাপমাত্রা সেলসিয়াস স্কেল 5 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেল কত পর্যন্ত, 9 ডিগ্রি, এটা তো আমরা জানি, ডেল সি বাই 5 ইকুয়াল ডেল এফ বাই 9। ডেল সি আর ডেল কে এর ক্ষেত্রে মাথায় দেখছো কেসি এর ক্ষেত্রে তোমার আবার মানটা সেম হয় না, আবার কিন্তু কি 5 দুটোটা দেখো নিচে 5, তো আমি এভাবে মাথায় রাখতাম আর কি না ভুলার জন্য। পরীক্ষা করার জিনিসটা হচ্ছে কি জানো, তোমার কোনোভাবে জানা জিনিস ভুল করা যাবে না, এই হচ্ছে কথা। আচ্ছা, কোন তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেল, আমরা বলছি কেসি কোনো হচ্ছে কি সেম মান হবে না, একদম পাওয়া যাবে না। আচ্ছা, তাপমাত্রা এক স্কেল হতেও আরেক স্কেলে রূপান্তর সম্পর্ক কি বলছি, নিম্নটা হচ্ছে সবসময় বিয়োগ বিয়োগ, এ দেখো পাঠ থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ, ভাগ আকার আছে, তো এটা হচ্ছে। আচ্ছা, এই কনসেপ্টটা বলার আগে একটু বলি, তাপগতিবিদ্যার এই সূত্রটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই সূত্রটার যে এই জিনিসগুলো লিখছে, ডেল কিউ তোমার সিস্টেমে তাপ সরবরাহ করছে, তাপমাত্রা হারাইছে, তাপ হারাইছে, তারপর সিস্টেমের গতিশক্তি বৃদ্ধি করছে কমছে, এই জিনিসগুলো কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে। তা আমি একটা বাস্তবিক উদাহরণ দিয়ে জিনিসটা একটু মাথায় রাখতাম, যে এমনি ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা তো আমরা সবাই জানি। তা আমি মাথায় রাখতাম যে ধরো আমি হচ্ছে একজন দারোয়ান, হ্যাঁ, তো আমি নিজের স্বেচ্ছায় একটা যে কাজ করি সেটার জন্য আমি কিছু টাকা পাই। তারপর যে আমি ধরো মনে করলাম যে না, আমি হচ্ছে শুক্র শনিবার অফ দিব না, আমি সরকারি ছুটির দিনও কাজ করবো, এটা আমি স্বেচ্ছায় কাজ করতেছি। তো তখন আমি আরো এফোর্ট দিলাম ডেল ডাব্লিউ, ওই পরিমাণে আমাকে আর একটু টাকা দিল, বোনাস দিল, তাহলে আমার ডেল কিউটা কি ডি কিউটা হচ্ছে বাড়তেছে। এখন ধরো আমাকে একটা কাজ আমি যখন মন থেকে করতেছি, তখন আমি যে এফোর্টটা দিব, সেই এফোর্টটাকে আমাকে জোর করে দিলে আমরা দিব না, ধরো আমাকে জোর করে বলছে তোমার থাকতেই হবে, তখন কিন্তু আমি কাজটা জোর করে করলে একটু তোমার হেলাফেলা করতেই পারি, কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে করছে। তো ওই যে ওই নেগেটিভিটির কারণে হচ্ছে এখানে নেগেটিভ কথা হচ্ছে। দেখছো, সিস্টেম যখন তাপ সরবরাহ করতেছি, মানে আমি যখন মেইন টোটাল সিস্টেমে তাপ পাচ্ছি, আমি নিজে যখন কাজটা করতেছি তখন ওটা পজিটিভ, আবার যখন আমি কাজ করার ইচ্ছা হারাই ফেলতেছি, ওই যে আমাকে ফোর্সে কাজ দিচ্ছে, তখন ডেল কিউ নেগেটিভ। তো ওইভাবে হচ্ছে যে কি বাকিগুলো একটু চিন্তা করতে হবে তোমার, হ্যাঁ এই হচ্ছে কথা। এরপর হচ্ছে যে কি শক্তি নিত্যতার সূত্রটি তাপগতিবিদ্যা কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, শক্তির সাথে একটা সম্পর্ক আছে, প্রথম সূত্র। তাপগতিবিদ্যার হচ্ছে যে প্রথম সূত্র কোনটা, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এবার পরের কোশ্চেনটা দেখো, একটু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা বুঝলে বাকি সবগুলো কনসেপ্টই বুঝবা। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করে, অন্তঃশক্তি হচ্ছে যে কি তোমার 500 জুল বৃদ্ধি পায় সিস্টেম দ্বারা, দেখো কথাটা কি লিখছে, সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ করতে। তা আমরা কি জানি, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো ডেল কিউ তাপ শক্তি, কিউ হচ্ছে যে কি তোমার 800 জুল, আর এদিকে অন্তঃশক্তি ডেল ইউ হচ্ছে তোমার 500 জুল, তাহলে হচ্ছে যে কি ডেল ডাব্লিউ, তাহলে পক্ষান্ত করে দিবা 800 থেকে তোমার 500 গেলে কত, 300। তবে তাপগতিবিদ্যার সূত্রে প্রথম সূত্র কোন দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তার আমরা ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ওই যে সূত্রটা, এটা ডাব্লিউ ইকুয়াল টু জে দিয়ে তাপগতিবিদ্যার মানে প্রথম সূত্র গাণিতিক রূপ আর কি। তো এটা তাপ ও কাজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, আর ডাব্লিউটা কি তোমার কাজ, তো কিউ কি তাপ, তো তাপের সাথে কাজের সম্পর্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র গাণিতিক রূপ বললাম, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কোন সূত্র, বিশেষ রূপ, ওই যে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাহলে এটা কি শক্তি নিত্যতা সূত্র না, এদিকে চেঞ্জ হলো ওইদিকে চেঞ্জ হচ্ছে, ওইটা আর কি। আচ্ছা, এবার এই কনসেপ্টের ক্ষেত্রে একটু জিনিস বলি, সম আয়তন মানে কি তোমার আয়তন চেঞ্জ না, সম চাপ মানে কি চাপের কোনো চেঞ্জ না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ মানে সেম আয়তনে কি হয়, কোনটা জিরো হয় না হয়, এগুলো। আর একটা মাথায় রাখবা, এক পরমাণু গ্যাস এক, এটা কি সবচেয়ে বেশি না 1, তাহলে ওটা মানটাও সবচেয়ে বেশি 1.6। বহুটা তোমার ধরো 2 যেটা 4,
2 2 4 না তো 1.4 এবার মাথা রাখতে না। আর বহুটা তো তোমার ধরো ভারী জিনিস তাহলে একটু ভর কম তো 1.33 3 দিয়ে আমি 3 দিয়ে মাথা রাখতাম। ধরো এক পরমাণু 1.67, দুইটা হচ্ছে 2 2 4 আর তিনটা হচ্ছে যে কি 33 1.33। আচ্ছা নিয়ন হচ্ছে কি তোমার নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, তো নিষ্ক্রিয় গ্যাস কি এক পরমাণু 1.67, যেহেতু বেশি নাইট্রোজেন কি তোমার 2 পরমাণু 1.4, তাহলে গামা ইকুয়াল টু 1.6, এটাও এক পরমাণু, তাহলে এটা এক। আচ্ছা সিপি বাই সিপি ইকুয়াল টু x এর জন্য তোমার কোনটা সূত্র? আমরা সিপি বাই সিপি এর জন্য এই সূত্রটা জানবো, সিপি ইকুয়াল টু r বাই x মাইনাস 1। এটা আমি n মাইনাস 1 দিয়ে করতাম। কোনো ম্যাথে কিছু ম্যাথ দেখবে তোমার বলবে যে এটা 5 গুণ এটা 3 গুণ, একটা হচ্ছে ক সিপির সাথে সিবি এর সম্পর্ক, তো তোমার এই জিনিসটা একটু ভালো মতো পারতে হবে। তো এটা সিপি বাই সিপি ইকুয়াল টু, তো আমরা এটা জানি সিপি থেকে সিপি বিয়োগ করলে হচ্ছে তোমার আর হয়, দেন জাস্ট মানগুলো বসা দিবা আর ইকুয়াল টু আর বাই এক্স মাইনাস। আচ্ছা দ্বি পরমাণুকের ক্ষেত্রে তোমার গামার মান 1.4 আমরা বলছিলাম। সিপি বাই সিপি গামা, তারপর সমতাপীয় পিবি ছেদবিত ঢাল দৈর্ঘ্য গামা বলে দিছে না। ঢাল জিনিসটা কি ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। তো পিবি লেখক সূত্রে যখন তাপ রুদ্ধতাপীয় বলতেছে গামা। এই যে সমস্ত প্রক্রিয়ায় তোমার ডেল ইউ হচ্ছে 0, তারপর ডেল কিউ সমান ডেল ডাব্লিউ, এটা এগুলো মাথায় রাখতে সমান চাপ হচ্ছে কনস্ট্যান্ট, তখন তোমার ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি হয়ে যাচ্ছে। তো যে জিনিসটা কি মেনলি ডেল কিউ ডি কিউ ইকুয়াল টু ডাব্লিউ ইউ প্লাস ডাব্লিউ ডি ডাব্লিউ না, তো ওখান থেকে একটা ডাব্লিউ ইকুয়াল টু তারপর সমান আয়তন যখন চেঞ্জ না হচ্ছে না তখন পি ডেল ভি এর মান 0 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি ডাব্লিউ এর মান 0 হয়ে যাচ্ছে। তবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেম থাকে, ডি কিউটার মান তোমার জাস্ট রুদ্ধতাপীয় জিনিসটা একটু তাপের কোনো চেঞ্জ হয় না, তো ডি কিউ সমান 0। এটা একটু মাথায় রাখতে সমস্যাতে তোমার ডেল ইউটা 0, সম আয়তনে তোমার কাজ 0, আর হচ্ছে রুদ্ধতাপীয়তে তোমার তাপটা 0। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ সূত্রটা একটু ভালো মতো সবগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা এই সূত্রটা একটু বলি, ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন পি টু বাই পি। আমরা জানি না পিভি সাথে হচ্ছে তোমার একটা সম্পর্ক বয়েলের যে সম্পর্ক পি সমানুপাতিক 1/v, তো v2v1 টা কি হয়ে যাবে এখানে p1 p2 হয়ে যাবে। এটাই সিম্পল একদম। আমাদের সময় এইচএসসি তে এরকম একটা বোর্ড কোশ্চেন আসছিল, কেউ পারতেছিল না পড়া, আমি সলভ করে সবাইকে দিয়ে দিছি। আচ্ছা সমস্ত প্রক্রিয়া তাপ চাপ আয়তন ধীরে ধীরে পরিবর্তন হয়, রুদ্রতাপীয়তে দ্রুত পরিবর্তন হবে। তো p1 p1 সমস্ত প্রক্রিয়া হচ্ছে যে কি তোমার ভয়েলের সূত্র মেনে চলবে। আচ্ছা এগুলো গেল। তো রুদ্রতাপীয় পরিবর্তন আয়তন ও তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি সত্যি কোনটা? টিভি গামা মাইনাস 1, এটা আমরা তো জানি ধ্রুবক। আচ্ছা এটা একটু বুঝো, একটি গাড়ি চলতে থাকলে তার ভিতর কিছু তাপীয় শক্তি তাপগতীয় প্রক্রিয়া চলে, তো প্রক্রিয়াটা সময় আয়তন না। তোমার টায়ারের তো ফাটে না, যদি বলতো টায়ারটা হঠাৎ ফেটে গেছে, হঠাৎ তো বারটা পড়লে মনে করবে যে রুদ্রতাপীয় টাইপসে কিছু বলতেছে, এখানে তো বলছে যে কিছু তাপীয় পরিবর্তন ভিতরে হচ্ছে, তো এটা ধ্রুব আয়তন প্রক্রিয়া। আচ্ছা একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরক আবরণযুক্ত দৃঢ় তাপের মাধ্যমে শূন্য প্রসারিত হলে নিম্ন কোন ঘটনা ঘটবে? জিনিসটা বুঝো, ডেল কিউ ইকুয়াল টু আমরা কি বলছি ডেল ইউ প্লাস ডে ডাব্লিউ। এখানে কি বলতেছে শূন্য মাধ্যমে তোমার প্রসারিত হচ্ছে, তাহলে কি ডেল কিউ ইকুয়াল টু 0, তাপ অন্তরক বলতেছে কিন্তু তাপ অন্তরক, তাহলে ডেল কিউ এর মান হচ্ছে 0, ডেল ইউ প্লাস ডিইউ প্লাস পি ডেল ভি, দেন তোমার পি ডেল ভি থেকে মাইনাস ডিইউ আসে, তাহলে কি তাপমাত্রাও হ্রাস পায় অন্তঃশক্তির হ্রাস। আচ্ছা আমরা মেয়রের একটা সূত্র করব যে তাপমাত্রা চেঞ্জের সাথে তোমার শক্তির হ্রাসের বা বাড়ার একটা সম্পর্ক থাকে, তো এটা একটু মাথায় রাখবো, তাপমাত্রা হ্রাস পেলে শক্তি হ্রাস পায়, আবার বাড়লে তোমার বাড়ে এটা। আচ্ছা সমস্ত প্রক্রিয়া এক মোল গ্যাসের কোনো গ্যাস একই সাথে দিচ্ছে আয়তন দ্বিগুণ না হওয়া পর্যন্ত প্রসারিত মোট কাজ করতে। তো আমরা কি বলছি ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, তো আমরা জাস্ট মানগুলো বসাই দিব। তো তোমার পাশে এগুলো একটু ক্যালকুলেটিভ ম্যাথ আর কি, তোমার লন রিলেটেড ম্যাথগুলো তোমার একটু লন 1 এর মান লন 2 এর মান এগুলো একটু মাথায় রাখা উচিত, লন 0 এর মান, তারপর ই টু দি পাওয়ার 0 এর মান 1, এগুলো একটু মাথায় রাখা উচিত। হ্যাঁ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুল্ক বা আয়তন ধ্রুব তাপমাত্রা সংক্রমিত করা আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? আচ্ছা আয়তন অর্ধেক করছে, তা আমাদের জাস্ট একটা ওই স্বাভাবিক তাপমাত্রা চাপ যেগুলো সেগুলো লিখবা 1.013, ওই মানগুলো বসাই দিবা। আয়তন অর্ধেক করছে চাপের সাথে তোমার আয়তন সম্পর্কে ব্যস্তানুপাতিক, তো ওখান থেকে জাস্ট মানটা বসাই দিবা 2.02 আসছে। আচ্ছা সমস্ত প্রক্রিয়া যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে? আচ্ছা সমষ্ণ প্রক্রিয়া মানে কি টেম্পারেচার তোমার স্থির, তো টেম্পারেচার স্থির মানে কি অন্তঃশক্তি নির্ভর করে বলছি মেয়রের সূত্র একটা, তো ওটা কি অন্তঃশক্তি বলবো। আচ্ছা রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকবে না তাপ স্থির থাকবে, তো এটা তাপ পরিবাহী, তাহলে একত্রে। আচ্ছা সমস্যা তো সবগুলো দ্বন্দ্ব দিয়ে, এগুলো আমি যখন তোমাদের বই পড়াবো আর কি, যদিও তোমার বই পড়াইতেছি আরো বড় হয়ে যাবা। আচ্ছা বইটা পড়াবো ইনশাআল্লাহ সামনে, তোমরা না পেয়ে জুনিয়ররা পাবে, তো তখন আসলে আরো ডিটেলসে বলবো। তাপগতীয় কোনো প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্তু চাপ আর তাপমাত্রা পরিমাণ, দেখো তাপ স্থির বলছে রুদ্ধতাপীয় শেষ, এত কিছু পড়ার দরকার নেই আর। আচ্ছা
আচ্ছা 10 মল গ্যাসের রুদ্ধতাপের প্রসারণের সময় 10 জুল কাজ হয় উক্ত ব্যবস্থার আমাদেরকে কি বলছে মল দিয়ে দিচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ বলছে মানে কি ডেল কিউ এর মান 0 তাহলে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ডেল ইউ এর মান ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ x মাইনাস x 27 ডিগ্রি সেলসিয়াসে একটি টায়ারকে পাম্প করতে তার বায়ুমণ্ডল দুই বায়ুমণ্ডলের চাপ ফেটে গেছে বলছে যখন তোমার মাথায় রাখতে হবে হঠাৎ যখন ঘটনা ঘটবে রুদ্ধতাপীয় সূত্রগুলো তো আমি বলতেছি কি টেম্পারেচারের সাথে তোমার চাপের সম্পর্ক তো একটা সম্পর্ক আছে Q1 ইকুয়াল টু 1 মাইনাস মানে পাওয়ার হিসেবে ছিল 1 মাইনাস গামা বাই গামা এটা একটু মাথায় রাখতে হবে যেহেতু তোমার একটু ক্যালকুলেটিভ এই টাইপস ইকুয়েশন তোমার ছিল কিন্তু থিওরিটা মাথায় রাখতে হবে তোমার পি এর সাথে পি এর যেটা সম্পর্ক সেটা কিরকম ছিল তারপর তোমার ওই যে টিপি এর সম্পর্কটা কেমন ছিল তারপর পিভি এর সম্পর্কটা কেমন ছিল তারপর এগুলো কিন্তু ভুলা যাবে না এবার আছে তাপগতির জিনিস তো আমাদের একটা মাথায় রাখতে হবে ইঞ্জিনের দক্ষতা কখন 100% হওয়া সম্ভব না আমাদের মানে লাইফে প্র্যাকটিক্যাল জিনিস দেখে কেউ কখনো বলতে পারে না যে আমার এই কাজটা 100% আসলে শুদ্ধ হয়েছে আমি গ্যারান্টেড 100% হয়েছে এটা কারণ হচ্ছে যে কি 100% জিনিসটা পিওর জিনিসটা না আমাদের আদর্শ কল্পনার মধ্যে থাকে ধরো আমাদের ড্রিমের যে পার্সন আমরা চিন্তা করি যে আসলে আদর্শ যে মানুষটা আমরা যাকে পছন্দ করি ও হচ্ছে 100% ভালো বাট 100% আসলে হয় না আমরা যখন মানে চয়েস করি আর কি তখন চিন্তা করি আচ্ছা আমি যে মানুষের সাথে চিন্তা করছি তার সাথে কি মিল আছে কি মিল নাই বা ধরো কোনো একটা কাজ করার ক্ষেত্রে ইভেন আমাদের যে লাইফ বয়ের ব্র্যান্ডিংটা করে ওখানে কি বলে 99.99% হচ্ছে যে তোমার পরিষ্কার থাকে আর কি জীবাণু ধ্বংস করা 99.99% 100% না তো ওটা দিয়ে মাথায় রাখতে হবে কাজ কোনোটা হচ্ছে যে 100% অসম্ভব এই একটা কথা শক্তি রিলেটেড দক্ষতা রিলেটেড এটা কিন্তু তোমার পুরো গেম চেঞ্জিং এই অধ্যায়ের একটা গেম চেঞ্জিং থিওরি আর কি বলতে গেলে আচ্ছা এবার আসি এখানে একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে হচ্ছে ঘনতা কাজ করে এবং তাপ হারায় কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্র লঙ্ঘন করে দ্বিতীয় সূত্র অবভিয়াসলি তাপ হারায় যদি তাপ গ্রহণ করতেছে না এটা তো আমরা বলছিলাম আচ্ছা কার্নো ইঞ্জিনের তোমার যেটা তাপগতি ইঞ্জিনের কিছু ম্যাথ লাগে যেমন ইটার সূত্রটা লাগে ইটা ইকুয়াল টু ডাব্লিউ আরেকটা হচ্ছে তোমার ওই যে কার্নো প্রতিপত্তি ক্রিয়া Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2 তাপের সাথে তোমার যে তাপমাত্রার একটা সম্পর্ক দেখায় প্রতিপত্তি আচ্ছা একটি কার্নো চক্রে সমতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটা এই যে দেখো সংকোচন প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ এই জিনিসটা কিন্তু কোনোভাবে ভুলা যাবে না ফার্স্টে মাথায় রাখবা সমুষ্ণ প্রসারণ তারপর রুদ্রতাপীয় প্রসারণ তারপর সংকোচন তারপর রুদ্রতাপীয় সংকোচন চিত্রটা তুমি মাথার মধ্যে ঢুকাই নাও সমস্ত প্রসারণ দিয়ে দেখো প্রসারণ সমুষ্ণ প্রসারণ তারপর রুদ্রতাপীয় প্রসারণ তারপর সমস্ত সংকোচন রুদ্রতাপীয় সংকোচন এই জিনিসটা যতক্ষণ মাথায় থাকবে না এতক্ষণ দেখতে থাকো কোনো সমস্যা নেই 1 আর 3 হচ্ছে সমুষ্ণ 2 আর 4 হচ্ছে রুদ্রতাপীয় এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 70% যদি উৎসের তাপমাত্রা 400 কে হয় তবে গ্রাহকের তাপমাত্রা আচ্ছা আমরা কি বলছি এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100% এখন আমরা Q2 আর Q এর কি প্রতিপত্তি কি একটা সব সূত্র বুঝছি যে Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1 তো Q2 বাই Q1 কে আমরা T2 বাই T1 লিখতে পারি দেন জাস্ট মানগুলো বসায় দেওয়া তো 120 কেলভিন আসে শেষ আচ্ছা এরপর আসি একটি বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা 200 কেলভিন উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দেয় গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে আচ্ছা আমরা T2 বাই T1 ইকুয়াল টু Q2 বাই Q1 করছি যেন জাস্ট মানগুলো বসায় দেব 300 কেলভিন আসবে আচ্ছা একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস আর 127 ডিগ্রি সেলসিয়াস ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তরিত করে অবশিষ্ট তাপ গ্রাহককে বর্জন করে বর্জিত তাপ হবে কতগুলো কথা বলছো তুমি জাস্ট কার্নো ইঞ্জিন পড়লে মাথায় রাখবা যে একটা সূত্র কাজে লাগবে Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1 তো জাস্ট Q2 T2 T1 দেওয়া আছে Q2 এর মান মানে Q1 এর মান দেওয়া আছে আমাদের Q2 এর মান তাপ উৎস কিন্তু সবসময় Q1 হ্যাঁ তাপ উৎস রিলেটেড সবগুলো Q1 T1 তুমি যে কোনোটাই ধরে নিতে পারো দেন জাস্ট একটু মানগুলো বসাই দিবা তো 3000 জুল হচ্ছে বর্জিত তাপ আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াস ও 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের কার্যরত একটি কার্নো ইঞ্জিনে যখন এটা ইকুয়াল টু কি 1 মাইনাস T2 বাই T1 দেন জাস্ট মানগুলো সব সময় তাপমাত্রা কেলভিন এককে মানে হিসাব হবে কেলভিন একক ঠিক আছে তো 1 মাইনাস 300 বাই 503 203 কে 503 দিয়ে ভাগ 0.40% আচ্ছা একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রা দুটি আধারের মধ্যে পরিচালিত হয় প্রত্যেক ইঞ্জিন যদি উৎস থেকে 1 কেলভিন তাপ গ্রহণ করে তাহলে তাপ কত বর্জন করবে তো Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2 বা Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1 তো জাস্ট মানগুলো বসায় দিবা দেখো 1000 এর সাথে 500 সম্পর্ক 250 এর সাথে তোমার কত সম্পর্ক দেখো 500 কে ডাবল করলে কি 1000 হয়ে যাচ্ছে তাহলে 250 কে ডাবল করলে কি হবে এখানে 500 হয়ে যাবে তো 500 কেলভিন কি বল আচ্ছা গৃহীত তাপ ও বর্জিত তাপের মধ্যে H1 H2 হলে দক্ষতা 1 মাইনাস কি Q2 বাই Q1 তো 1 মাইনাস H2 বাই H1 ইনটু 100% শেষ এটা যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তাহলে তবে ইঞ্জিনের দক্ষতা কত অবভিয়াসলি 100% আচ্ছা একটি কার্নো ইঞ্জিন
700 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করে 300-350 কেলভিন তাপমাত্রা বর্জন করে, তাহলে 1 কেলভিন গ্রহণ করলে কাজের পরিমাণ, ওই যে এটা এখন একটু আগে বললাম। মানে এখন দেখো এখানে বলছে কি প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ, তোমার কাজ জিজ্ঞাসা করছে, ডাব্লিউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ ডাব্লিউটা Q2 - Q1, তো দেন জাস্ট Q2 - Q1 বাই আবার Q2টা ইকুয়াল টু তোমার ডাব্লিউ বাই ওই যে মানটা, তো 2.1। আচ্ছা, কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কোনটা? ইটা মাইনাস 1 মাইনাস T2 2 আচ্ছা, এখানে 4.2টা কেন হিসাব করছে জানো? ওই যে জুলে নিয়ে যাওয়ার জন্য আমরা পড়ছিলাম না, ওই জুলে নিয়ে যাওয়ার। আচ্ছা, একটি কার্নো ইঞ্জিন 800-400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমান দক্ষতায় কাজ করে টিকে এবং 900 কেলভিন তাপমাত্রা কত? ওই যে T2 বাই T1 ইকুয়াল টু Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1, ওটা দিয়ে করা যায়। তো T ইকুয়াল টু 1800 কেলভিন শেষ। কার্নো ইঞ্জিনের দক্ষতা শতভাগ পেতে তোমার গ্রাহকের উষ্ণতা কত? গ্রাহকের উষ্ণতা কিন্তু 0 কেলভিন করতে হবে। যে কোনো মানের জন্যই দেখছো, যে কোনো মানের জন্য তোমার T2 হচ্ছে 0 যদি তোমার 100% চাচ্ছ। আচ্ছা, একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপের উৎস তাপমাত্রা পরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা কিভাবে কমবে? বলছে কি মানে T2 এর মানটা ধীরে ধীরে কমাচ্ছে, তো ওটাও তোমার বৃদ্ধি পাবে না যেহেতু ব্যস্তানুপাতিক। এই যে এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, উপরের দিকে না, উপরের দিকে তোমার T2 এর মানটা কি কমে যাচ্ছে না, তার মানে এটার মানটা বেড়ে যাবে, উপরের জিনিসটা যেহেতু কম হচ্ছে তাই আর কি। আচ্ছা, গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2 হলো তাপ ইঞ্জিনের দক্ষতা। ওই যে কর্মদক্ষতা গেলে কি কৃত কাজ বাই গৃহীত তাপ, তো কৃত কাজ মানে কি Q1 মাইনাস Q2 বাই Q1, তো ওইটাই এখানে তোমার বলে দিচ্ছে গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2। উল্টো যদি বলতো তাহলে উল্টোটা হতো, এই জন্যই সূত্র বুঝতে হবে, খালি মুখস্থ করে গেলে হবে না। Q2 কি, Q1 কি, T2 কি, T1 কি, এগুলো জানতে হবে। এগুলো যদি না জানো তাহলে হচ্ছে পরীক্ষা একদম শেষ আর কি। 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে 9.0 × 10⁴ জুল তাপশক্তি সরবরাহ করা হয়, তাহলে হচ্ছে কতটুকু কাজে হচ্ছে রূপান্তরিত করতে হবে। তার মানে আউটপুট বাই ইনপুট ইকুয়াল টু তোমার ওই দক্ষতাটা দেন জাস্ট মানগুলো বসায় দিবে, ক্যালকুলেশন করে 3 × 10⁴। আচ্ছা, একটি ইঞ্জিনের তাপ উৎস হতে তোমার 3000 জুল তাপ গ্রহণ করে, ইঞ্জিনের দক্ষতা 40% হলে কি পরিমাণ তাপ নির্গত হবে? তো আমরা কি জানি এটা ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, অথবা ডাব্লিউ ইকুয়াল টু ইটা কিউ, তো ওই জন্য টুন করে মানগুলো বসায় দিবে 1800 কেলভিন আসবে। আচ্ছা, একটি আচ্ছা তোমার একটু বুঝতে হবে যে কি প্রশ্নে কি চাইছে। দেখছো আমরা হচ্ছে Q2 থেকে আবার Q1 মাইনাস ডাব্লিউ করছে, কিন্তু তো বুঝতে হবে যে পরীক্ষার কোশ্চেন আসলে কাজ জিজ্ঞাসা করছে নাকি তাপ জিজ্ঞাসা করছে, এটাই। আচ্ছা, একটি আদর্শ ইঞ্জিনের দক্ষতা 40%, এর তাপ গ্রাহকের তাপমাত্রা 37 ডিগ্রি হলে উচ্চ তাপমাত্রা, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, তো 0.4 1 মাইনাস 300 বাই 500 কেলভিন আসবে। আচ্ছা, একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এত, গ্রাহকের তাপমাত্রা এত হলে উচ্চ তাপমাত্রা, তো 1 মাইনাস Q2 বাই T1, তো 2000 কেলভিন আসবে। আচ্ছা, এগুলো লাগতেছে না, রেফ্রিজারেটরের একটু লাগে হালকা, বেশি লাগে না। আচ্ছা, একটি রান্নাঘরের দেয়ালের সিলিং এর মাঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে দিচ্ছে, তো সাধারণত রান্নাঘরে একটি রেফ্রিজারেটর দরজা খোলা রাখলে রান্নাঘরের তাপমাত্রা কিভাবে বেড়ে যাবে, এটা আমরা একটু বুঝতে হবে। মানে কাহিনীটা আমি একটু বুঝি। রেফ্রিজারেটরে কি হয় তোমার রুমের মানে ডাব্লিউটা হচ্ছে রেফ্রিজারেটর যাই, তো আমরা যে পড়ছি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডি ডাব্লিউ, ওইখান থেকে কিউএইচ ইকুয়াল টু কিউএল প্লাস ডাব্লিউ। তোমার একটু মাথায় রাখতে হবে কিউএস এর মানটা বেশি থাকে, কিউএল এর মানটা হচ্ছে যে কি কম থাকে, তো যখন তোমার খুলে দিবে রেফ্রিজারেটর তখন রান্নাঘরের তাপমাত্রা বেড়ে যাবে। একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ ওই যে কে এর মানটা তোমার 2.5, তাহলে শীতল তাপ ধারে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটর চালানোর সময় বাইরে থেকে কি পরিমাণ কাজ করতে হবে? তো আমরা কে ইকুয়াল টু Q2 বাই ডাব্লিউ জানি, ডাব্লিউ ইকুয়াল টু Q2 বাই কে, দেন 300 কে আড়াই দিয়ে ভাগ। এটা তুমি আরো শর্টকাটে করতে পারো, 200 কে যদি ভাগ করো 2 দিয়ে 100 হয়, তাহলে আড়াই যেহেতু 300 দিয়ে তাহলে একটু বেশি হবে। একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ হচ্ছে 2, একটি শীতল তাপধার হতে 250 জুল তাপ গ্রহণ করে রেফ্রিজারেটরের প্রতি চক্রে কি পরিমাণ তাপ ধারে বর্জিত করে? তো ওই যে ডাব্লিউ কিউ বাই Q2 মাইনাস Q1, দেন জাস্ট মান করছে 375। আচ্ছা, একটি রেফ্রিজারেটর শীতল তাপধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপধারে 600 জুল তাপশক্তি বর্জন করে, তার রেফ্রিজারেটর কার্য শক সিওপি ওই 450 600 মাইনাস 400, ওই যেটা সূত্র এটাই Q1 বাই Q2 মাইনাস Q1, তো এটা তাপ গ্রহণ করছে যে ওটা কি তোমার Q1, আর যেটা তোমার বর্জন করতেছে ওটা হচ্ছে তোমার Q2। আচ্ছা, এখানে গেলে এন্ট্রপি। আচ্ছা, আমি বলি এই চ্যাপ্টারের মধ্যে এন্ট্রপির কনসেপ্টগুলো, দেন হচ্ছে তোমার কার্নো ইঞ্জিনের যে কনসেপ্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভুল করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আর কার্নো ইঞ্জিনের এই সূত্রটা জীবনে ভুলিও না, যে ডেল এস ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, এটা ভুলা মানে হচ্ছে বোকামি করা আর কি। একটি প্রতিবর্তী চক্রকার প্রক্রিয়ার এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে? ডাব্লিউটা তোমার হচ্ছে যে কি ইউপিএস, এগুলো হচ্ছে স্টেট ফাংশন, আর ডাব্লিউ হচ্ছে যে কি তোমার পাথ ফাংশন, তো তাই ডাব্লিউ নাও শূন্য হতে পারে, যেমন হচ্ছে কার্নো চক্রের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউটা শূন্য হয় না। তাপগতিবিদ্যা প্রথম ও দ্বিতীয় সূত্রের সমানুপাতিক টিডিএস ইকুয়াল টু ডিউ প্লাস পিডব্লিউ।
আচ্ছা এটা তোমার ডিকিউ করে ডিউ প্লাস আমরা জানি ডিডাব্লিউ কে কি আমরা পিডিবি লিখতে পারি। তো আমরা দ্বিতীয় সূত্র কি বলছি, ডিএস ইকুয়াল টু এন্ট্রপি ইকুয়াল টু ডিকিউ বাই টি তো ডিজেন্স মাধ্যমকে বসা দিবা টিডিএস ইকুয়াল টু ডিউ প্লাস পিডি। মাথায় যদি না থাকে সূত্র যেগুলো শিখছো সেগুলো দিয়ে ক্যালকুলেশন করি, ভুল করা যাবে না, এগুলো একদম ভুল করার মতো এমসিকিউ না আসলে। আচ্ছা কোন অবস্থায় একটি বস্তুর এন্ট্রপি সবচেয়ে কম থাকে, জিনিসটা বুঝে এন্ট্রপি মানে কি মেনলি তোমার বিশৃঙ্খলাকে বলছে। তো কঠিন পদার্থ সব লাগা লাগা থাকে, তো ওইটা সবচেয়ে কম হবে না, তো কঠিন। আচ্ছা কারণচক্রের এন্ট্রপি পরিবর্তন শূন্য, আমরা জানি এটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি। ঠান্ডা পানিকে 32 ডিগ্রিতে উন্নতি করে এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক হবে। একই পদার্থে তাপ প্রয়োগ করার সময় তাপমাত্রা পরিবর্তন হয়নি, এটা কি হয়েছে, এটা পদার্থ দশা পরিবর্তন হয়েছে। এগুলো আমরা একদম ক্লাস 10-এ পড়ছিলাম, বেসিকগুলো এই জিনিসগুলো বেসিক হচ্ছে ক্লাস 10-এর বেসিক। যখন তোমার তাপমাত্রা পরিবর্তন হয় না তখন পদার্থের দশা পরিবর্তন হয়, আর যখন তোমার হচ্ছে যে কি মানে অবস্থা পরিবর্তন হয়। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন। তো আমরা জানি যে হচ্ছে কি ডেল এস ইকুয়াল টু কি তোমার মানে ডেল কিউ বাই টি টু, ওটার একটা সূত্র আছে এমএস লন টি2 বাই টি1। তো ওখান থেকে জাস্ট তাপমাত্রা চেঞ্জ আর হচ্ছে পানির যে চেঞ্জ, ওই দুইটা প্লাস করে দিবা যা আসবে। এই টাইপসের ম্যাথগুলো একটু কম আসে আর কি, কৃষিতে অ্যাটলিস্ট কম আসে। আচ্ছা দুটি বস্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, অবিশ্রাম অপ্রতিবর্তী ক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া কোনটা স্থির থাকে, এন্ট্রপি। প্রতিবর্তী ক্রিয়ায় এন্ট্রপির জন্য কোনটা, ডেল ইজ ইকুয়াল টু 0 সত্যি। আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেলভিন, 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে রূপান্তর, বরফ থেকে পানিতে গেলে কি তোমার 3.36 ইন্টু 10⁵ এন্ট্রপি পরিবর্তন কত হবে, 3.36 ইন্টু। এই যে মানগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ ভুলা যাবে না। এন্ট্রপি কম এরকম উদাহরণ কোনটা, রেফ্রিজারেটরের ভিতরে বাতাস ঢুকাতে। রুদ্রতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, কোনো পরিবর্তন হয় না। অপ্রতিবর্তী ক্রিয়ায় এন্ট্রপির ক্ষেত্রে কোনটা সূত্র, এন্ট্রপি হচ্ছে বৃদ্ধি পায়। আচ্ছা সুপার কন্ডাক্টর সাদা কন্ডাক্টর বেশি সুশৃঙ্খল, তাহলে সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টর অবস্থা এন্ট্রপি যথাক্রমে এসএস আর হচ্ছে এসএন, তাহলে কোনটা সঠিক, এসএন এর মানটা হচ্ছে কি এসএস থেকে বড়। আচ্ছা এন্ট্রপির এই একক হচ্ছে জে কে ইনভার্স 1। আচ্ছা এগুলা গেল। কোনো বস্তু কঠিন অবস্থা থেকে তরল অবস্থা না গিয়ে সরাসরি যদি বায়বীয় অবস্থাতে, তাহলে সেটা কি বলে, ঊর্ধ্বপাতন। আচ্ছা অ্যালুমিনিয়ামের পাত কেটে তোমার একটা রিং তৈরি করছে, এটা গরম করলে কি হবে, তাহলে হচ্ছে যে কি ক্ষেত্রফলের অনুপাতটা তোমার বৃদ্ধি পাবে, ওই যে যত তোমার টেম্পারেচার। তারপর হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার। আচ্ছা এই অঙ্কটা একটু দেখো, আমি বলতে ভুলেছি। এক খণ্ড বরফ থেকে বরফ হচ্ছে যে কি উপর থেকে ভূমিতে পতিত হলে পতনের শক্তি তোমার 50% তাপে রূপান্তরিত হয়, বরফ খণ্ডের 1/4 গলে গেছে, তাহলে খণ্ডটা কত উচ্চতা, তার মানে এমজিএইচ জানি তোমার 0.5% হচ্ছে তোমার মানে 50% রূপান্তর হয়েছে, তাহলে 1/4 এমএলএফ। আমরা যে গলে যাওয়ার কথা বলছিলাম এমএলএফ, তো ওইটা থেকে তোমার যেহেতু 1 থেকে 400% গলে গেছে, তো জাস্ট মানগুলো আসতে এইচ ইকুয়াল টু 7.1। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি মার্ক করে রাখছিলাম। আচ্ছা 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত, এমজিএইচ কে তোমার জাস্ট 4.18 দিয়ে ভাগ করে দিবা 2.0। 4.18 কেন ভাগ করছে জানো, ওই যে তাপের আমরা জানি না মানে ক্যালারিতে নিয়ে গেলে 4.2 ইয়া করতে হয়, ওটাই দিছে। তাপ ধারণ ক্ষমতার একক কি, জে কে ইনভার্স 1। ফুটন্ত পানি বাষ্পীতে পরিণত হচ্ছে অবস্থায় পানির আপেক্ষিক তাপ কি হবে, অসীম হবে, ডেল টি ইকুয়াল টু 0, ডেল এস এন্ট্রপি ইত্যাদি। ডিকিউ সমান এমএস ডিটি, এস ইকুয়াল ডিকিউ বাই এম ডিটি, তো ডিটি সমান 0, তাই হচ্ছে আপেক্ষিক তাপ অসীম। আচ্ছা 5 এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এইটা জাস্ট এটা মাথায় রাখিও, ভি স্কয়ার ইকুয়াল টু 2s ডেল থিটা, এটা মাথায় রাখতে হবে। 5 গ্রাম ভরের একটি সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে 160 কেলভিন হয়। তোমার ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত, হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু এম এস ডেল থিটা, দেন ওখান থেকে তোমার বি ইকুয়াল টু 200 এম এস মান আসে। আচ্ছা এগুলো লাগতেছে না, এখানে ম্যাথগুলো দেখতে পারো বাট আসে না আর কি, আহামরি আসে না। আচ্ছা তাপ পরিবহনের প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া যেখানে কণার প্রকৃত স্থানান্তরের সাথে তাপ স্থানান্তর, তাহলে সেটা কি বল, পরিচালন। এগুলো তোমার 9, 10 8-এর পর মনে হয়। আচ্ছা এরই মাঝে আমাদের অধ্যায় 1 শেষ হলো। 28-29 মিনিট সময় পাই না আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, আমার তো আফসোস লাগতেছে এখন। আচ্ছা যাই হোক সরি আসলে এতদিন ক্লাস না দিতে পারার জন্য, আমি ধীরে ধীরে ইনশাল্লাহ দিয়ে দিব। দেখি মানে অ্যাটলিস্ট আমার ফার্স্ট পরীক্ষার আগে যতটুকু সম্ভব তোমাদেরকে একটু ক্লাস দিয়ে তোমাদেরকে আসলে পড়াইতে বলে নিজেরও একটু শান্তি লাগে, কিন্তু সত্যি বলতে নিজেরও সেমিস্টার তো, আর সিটির মার্কগুলো দেখে আসলে মনে হচ্ছে একটা বাস ভেঙে পড়তেছে মাথার উপর। তো এই আর কি, আপুর জন্য দোয়া করি, আপু সেমিস্টারের জন্য ভালো রেজাল্ট হয়, এটার জন্য একটু কাইন্ডলি দোয়া করিও সবাই। And Allah Hafiz, peace.